শরীরের ক্রেতা যেমন আছে তেমন বিক্রেতাও আছে, আর খিদে যেমন আছে তেমনই আছে বিষধর সাপও। শরীরের প্রতিটি অংশের কেনা বেচা চলে, আর তার বিক্রেতা এবং ক্রেতাও রয়েছে। অন্তরাত্মা কেঁপে উঠলেও বিষয়টা সর্বৈব সত্য। মনুষ্যত্ব বিকিয়ে যায়। পাচার চক্র। অনেক সময় কারো মুখ দেখে তার ভিতরের যন্ত্রণাকে অনুভব করতে ইচ্ছে করে। মন চায় যে তার কাছে যেতে, তার মনের কথা জানতে। কিন্তু সচেতন মন বলে ওঠে, মাথা ঘামিও না। যদি কোনো সমস্যায় পড়তে হয়, বিপদে জড়িয়ে পড়লে, উপলব্ধি সবাই করে, সবার মনকেই ছুঁয়ে যায়। কেউ কেউ ঝাঁপিয়েও পড়ে। মনুষ্যত্বের অবনমন যেমন আছে তেমন তার উত্তরণও আছে। অরুণ, প্যাকিং হয়ে গেছে, চলো বেরোই আমরা তাড়াতাড়ি। হ্যাঁ রূপা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। একবার ট্রাফিকে ফেসে গেলে না প্রবলেম হয়ে যাবে। চলো একবার লাইটগুলো চেক করে নাও। করেছি। টিকিট আরে বাবা, টিকিট আমার কাছেই আছে, চলো তো তুমি। ওকে। মাকে বলে দিয়েছো তো যে আমরা মাত্র দুদিনের জন্য যাচ্ছি? হ্যাঁ সোনা, ফিরে তো আসতেই হবে না। 19 তারিখে আমার একটা প্লে আছে, ভুলে গেলে? আরে হ্যাঁ, আর আমার নতুন প্লের রিহার্সালও 20 তারিখ থেকে শুরু। স্ক্রিপ্টটা একবারও ঠিক করে পড়া হয়নি। বাসে যেতে যেতে ওটা পড়ে ফেলবো আমি। जोधपुर 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 जोधपुर। এসো। जोधपुर 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 जोधपुर। বাসে ঢোকার পর থেকে না অদ্ভুত একটা ফিলিং হয় আমার। ঘুমিয়ে পড়ো না হয়। দেখো এক মিনিট। টিকিট ওকে, এটা দিস ওয়ান। এইদিকে, কাম। এদিকটাই বসি। অরুণ, এক মিনিট। কি হলো? স্ক্রিপ্ট। ইটস গ্রেট। একটা কথা বলো, এই সব জিনিস তুমি লাস্ট টাইমে মনে রাখো কি করে? দ্যাটস মি। এই হলো তোমার স্ক্রিপ্ট, থ্যাংক ইউ। আমার মিউজিক গিয়ার। আচ্ছা শোনো, জুস আনবো না জল? জল। আমি জানতাম তুমি জল খাবে। এই বাসটা যোধপুরে হনুমান চক হয়ে যাবে তো? আরে হ্যাঁ, দাঁড় করিয়ে দেব, বললাম তো, কন্ডাক্টর আমি, টেনশন নেবেন না। ধরুন টিকিট। বুঝেছিস তোকে কি করতে হবে? দেখ, রাস্তায় কারোর সাথে কথা বলবি না, আর যোধপুরে যতক্ষণ না ওরা তোকে নিতে আসছে বাস থেকে নিচে নামবি না। চল চল, উঠে আয়। ব্যাগটা দে। এটা তোর সিট, বস। টিকিটটা হারাবি না, সাবধানে রাখবি। আর একটা কথা মন দিয়ে শুনে নে, যতক্ষণ না ওরা নিতে আসছে তোকে, তুই বাস থেকে নামবি না। নিজে সিট ছেড়ে একদম এদিক ওদিক যাবি না, আর কেউ কিছু দিলে খাবি না।
কারোর সাথে একবারও কথা বলবি না, তা নাহলে ভীষণ বিপদে পড়ে যাবি বলে দিলাম, বুঝেছিস? আমি যাচ্ছি, তুই সাবধানে যাস। আর কোনো রকম চালাকি যেন না হয়, বুঝেছিস? কোল্ড ড্রিঙ্কস লাগবে, কোল্ড ড্রিঙ্ক লাগবে, ম্যাডাম, কোল্ড ড্রিঙ্ক। ওই মেয়েটার একটু খেয়াল রাখবেন যেন কোথাও নেমে না যায়। যোধপুরে মহাবীর চক থেকে রাত্রিওরা ওকে নিতে আসবে, আপনি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক কথা 10 বার ধরে বলে চলেছে। না, বুঝতেই তো পাচ্ছেন, আপনি একটু খেয়াল রাখবেন যাতে ও কোথাও নেমে না যায়। আচ্ছা ঠিক আছে। সো রাগ কমলো? অ্যাক্ট 1। এই পড়তে শুরু করেছি, এই সিন 2 পড়ছি। আচ্ছা। বাসটি দিল্লি থেকে যোধপুরের দিকে যাচ্ছিল। রূপার মনে হচ্ছিল ওই মেয়েটি খুব একটা স্বাভাবিক অবস্থায় নেই। যেভাবে ওই মহিলা তাকে তখন বুঝিয়ে গিয়েছিল, তাতে রূপার মন বলছিল যে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, কোথাও না কোথাও ভুল রয়েছে। সবাই শুনুন, বাস ব্যাস এখানে মাত্র 10 মিনিট দাঁড়াবে। যাদের খাওয়া দাওয়া করার আছে করে নিন, টয়লেটে যাওয়ার আছে চলে যান, তারপর 10 মিনিট বাদে বাস চলতে শুরু করবে। আপনারা আসুন বা না আসুন। অরুণ, অরুণ, আহা, ওয়াশরুম যাবে? হল্ট হয়েছে? আমার খুব ঘুম পাচ্ছে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো প্লিজ। আর শোনো, একটু তাড়াতাড়ি এসো। অরুণ, কাম। অরুণ,
অরুণ, হুম ওই মেয়েটাকে দেখো। কি হয়েছে? ওই মেয়েটাকে দেখো, জানলার ধারে বসে আছে। আস্তে আস্তে মাথা ঘুরিয়ে দেখো। সোনা, দেখো প্লিজ। হ্যাঁ কি হয়েছে ওর? মনে হচ্ছে গন্ডগোল আছে। এমন কেন মনে হচ্ছে তোমার? একজন মহিলা ওকে ছাড়তে এসেছিলেন সকালে। যেভাবে উনি বিহেভ করছিলেন, ওকে বোঝাচ্ছিলেন, আমি তো 100% শিওর কিছু একটা গন্ডগোল আছে। আমার তো মনে হয় যে এই মেয়েটা একাই ট্রাভেল করছে। এমন কোনো ব্যাপারই নয় সোনা, তুমি বেকার বেকার ভাবছো। ওই আঙ্কেল যে ওনার পাশে বসে আছেন, উনি ওর সাথেই আছেন। উনি কিছুক্ষণ আগে ওর জন্য ফ্রুট জুস কিনে আনলেন, আমি নিজে দেখেছি। এই নাও মা, খাও। না, আমার মনে হয় না যে ওই আঙ্কেল ওর সাথে আছেন। আঙ্কেলকে দেখতে তো মোটামুটি বড়লোক মনে হয়, কিন্তু ওই মেয়েটাকে দেখো, ওর ড্রেসটা দেখো, মনে হয় কারোর থেকে চেয়ে পড়েছে। ওর সাইজেরও নয় ড্রেসটা। ওই দেখো ফ্রুট জুস, এখনো পর্যন্ত ও খায়ও নি। খুব ভয় পেয়ে আছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে টেনশনে আছে। আর অরুণ, সকালে যে মহিলা এসেছিলেন না, উনি এটাও বলছিলেন যে কারোর সাথে কথা বলো না, কেউ যদি কিছু দেয় তাহলে সেসব খেও না, এসব কিছু বলছিলেন। ব্যাপারটা কিন্তু গোলমেলে লাগছে। অরুণ, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সোনা, তুমি আননেসেসারি ডাউট করছো এসব নিয়ে। এমন কিচ্ছু না, হতে পারে ওই মেয়েটাকে দেখে লোকটা চিন্তা করছে, তাই এমন বলছিল। ঠিক আছে, তুমি স্ক্রিপ্টটা পড়ো। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মেয়েটির অবস্থা ঠিক নেই। সে নিশ্চয়ই কোনো সমস্যায় রয়েছে। রূপা এটা বেশ বুঝতে পারছিল। সে সত্যিটাকে দেখতে পাচ্ছিল। হতে পারে এটা তার সন্দেহ, কিন্তু তবুও আসল সত্যিটা কি ছিল যেটি এই মেয়েটির সমস্যার কারণ ছিল? Unless you make an effort to inquire about the labor behind the brands you buy, child laborers in the world, they are deprived of their freedom, education, and healthcare. They are trafficked and enslaved. They have lost human dignity. Child খুব ভালো laborers হয়েছে in এটা, the world, ভীষণ ইনফরমেটিভ। they রূপা, are deprived. এটা তো প্রকৃত সত্যের ছোট্ট একটা অংশ। কত স্টেটস আছে যেখানে এখনো কভার করাই হয়নি। আর এই যে ট্রাফিকিং এর ঘটনা, আমাদের দেশে না জানি কত রকম ভাবেই ঘটে। জোর করে বিয়ে, প্রস্টিটিউশন, শিশু শ্রম। আর জানিস এর সবচেয়ে বেশি শিকার কারা? বাচ্চারা। কারণ ওদের যা বলা হয় ওরা তাই করে, ভয় পায়। জোর করে ওদের এখানে ওখানে নিয়ে যাওয়া যায়, যা ইচ্ছা করানো যায়। সবচেয়ে বেশি শিকার বাচ্চারাই হয়, কারণ ইজিলি ওদের মলেস্ট করা যায়। আমি যা সন্দেহ করছি, যদি তা সত্যি হয়, তাহলে এই মেয়েটা ট্রাফিকিং হচ্ছে। এটা সত্যি নাকি আমি শুধু শুধু এই সমস্ত ভুলভাল ভাবছি? চলুন চলুন চলুন, সবাই নেমে পড়ুন। বাস এখানে আধ ঘন্টা দাঁড়াবে। খাওয়া দাওয়া যা কিছু করার আছে সবাই করে নিন, তারপরে আর বাস কোথাও দাঁড়াবে না। হাই, নাম কি তোমার? দেখো, ভয় পেও না, আমিও যোধপুরেই যাচ্ছি।
তোমাকে একা দেখে ভাবলাম তোমার সাথে এসে কথা বলি। বলো, কি নাম তোমার? কাজল। কাজল, খুব সুন্দর নাম। দিল্লিতে থাকো? তাহলে কোথায় থাকো? কুপই। কুপই কোথায় সেটা? ঝাড়খণ্ড। আচ্ছা, আর তুমি কোথায় যাচ্ছ? জানি না। কত বয়স তোমার? 21। 21? আচ্ছা কাজল, একটা কথা বলো তো, ওই যে মহিলা তোমায় সকালে ছাড়তে এসেছিলেন, তোমার কে হন? জানি না। ঠিক আছে, যদি তুমি কিছু না বলতে চাও তাহলে বলতে হবে না। তুমি আমাকে বলো, তোমার খিদে পেয়েছে? সেই তখন থেকে তুমি খাবার খাচ্ছ না, জল খাচ্ছ না। বলো, কিছু নিয়ে আসবো তোমার জন্য? আচ্ছা ঠিক আছে। অরুণ, অরুণ। কি হলো? শোনা, এই নাও। ওই মেয়েটার বয়স 21 বছর নয়, ও ভীষণ ভয় পেয়ে আছে, কিছু একটা গন্ডগোল আছে। অরুণ, আমার তো মনে হচ্ছে এটা ট্রাফিকিং এর কোনো ব্যাপার। আরে তুমি ওকে আগে গিয়ে স্যান্ডউইচ তো খাওয়াও। আর শোনো, যা কথাই বলবে বুঝে শুনে। আমরা কিছুই ঠিকঠাক জানি না, ঠিক আছে? যাও। প্রীতি, মনে হচ্ছে এই মেয়েটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। যখন ওই মহিলা ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছিলেন, আমার তখনই মনে হয়েছিল যে কেউ ওকে শিখিয়ে দিয়েছে। ওর 21 বছর বয়স, এটা হতেই পারে না। একটা কাজ কর রূপা, ওই মেয়েটার একটা ছবি তোল আর আমাকে ফরওয়ার্ড কর। এক্সকিউজ মি আঙ্কেল, আমি ওই বাইরের ভিউয়ের একটা ছবি তুলব। থ্যাংক ইউ। রূপা, ফটো দেখে আমার কিন্তু ওকে মাইনর মনে হলো না। প্রীতি, ওকে জেনে শুনে এভাবে ড্রেস আপ করা হয়েছে, বড় সাইজের পোশাক পরানো হয়েছে। রূপা, মেয়েটার সাথে আরো কথা বল, ওর থেকে ইনফরমেশন নে আরো, তারপর আমরা কোনো স্টেপ নেব। প্রীতি, এখন এটা করা খুব কঠিন। একজন বসে আছেন ওর পাশে। যখন বাসটা ধাবাতে দাঁড়িয়েছিল তখনই আমি কথা বলেছিলাম। ওকে, আমি একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছি, ওখানে কথা বল, ডিটেল পাঠা। ওদের বল তুই কোথায় আছিস, ওরা হয়তো কোনো হেল্প পাঠাতে পারে। The number you have called is currently not reachable. Please. The number you have called is currently not reachable. Please try. কাজল, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমার বাথরুম পেয়েছে। এক মিনিট। শোনো শোনো শোনো, একটা মেয়ের টয়লেটে যাওয়ার দরকার, প্লিজ একটু বাসটা দাঁড় করানো যাবে? আরে ম্যাডাম, আমি বলেছিলাম তো যোধপুরের আগে আর বাস কোথাও দাঁড়াবে না। আরে কিন্তু ওকে আর্জেন্টলি যেতেই হবে, প্লিজ বাসটা দাঁড় করান। বললাম তো দাঁড়াবে না। বাসটা থামানো হবে নাকি আমি চেঁচামেচি শুরু করব? হ্যাঁ, তারপর তো বাসটা থামানো হবে, তাই না? কি চেঁচামেচি শুরু করি? চন্দু, সামনে কোনো পেট্রোল পাম্প থেকে বাসটা দাঁড় করা, যেখানে টয়লেট আছে।
আর যা করানোর আছে করিয়ে নিন, 5টার আগে আর বাস কোথাও দাঁড়াবে না, ঠিক আছে? কিন্তু ম্যাডাম, ওই মহিলা বলেছিল এই মেয়েটাকে একা কোথাও না ছাড়তে। একা কোথায় যাচ্ছে? আমি আছি তো, আমি খেয়াল রাখবো। এসো এসো, সাবধানে। আচ্ছা কাজল, তুমি কি করো? আমি ওই বাড়িতে কাজ করি। কোথায়? দিল্লিতে? কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি ঝাড়খণ্ডে থাকো, তাহলে দিল্লিতে কেন? হ্যাঁ, দিদি আমাকে নিয়ে এসেছে। কোন দিদি? উনি যিনি তোমাকে আজ সকালে ছাড়তে এসেছিলেন? না, ও তো ম্যাডাম, অন্য দিদি এনেছে। তুমি দিল্লিতে কবে থেকে আছো? 1 মাস ধরে। দিল্লিতে কোথায় কাজ করো তুমি কাজল? ওই আলাদা আলাদা বাড়িতে। 1 বছর ধরে অনেক বাড়িতে কাজ করেছি আমি। 1 বছর? কিন্তু তুমি তো এক্ষুনি বললে যে তুমি 1 মাস হলো দিল্লিতে আছো। যাও, যাও, আমি ওয়েট করছি। যাও। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমার জামা নোংরা হয়ে গেছে। ওই আমাকে জামা ছাড়তে হবে। ওকে ওকে, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, কিছু ভেবো না তুমি। আচ্ছা কাজল, তুমি যা করছো সেগুলো তোমাকে জোর করে করানো হচ্ছে না? আসলে রূপা ঠিকই বুঝতে পেরেছিল যে কাজলকে দিয়ে জবরদস্তি সেই কাজ করানো হচ্ছিল যা সে মোটেই করতে চাইতো না। হয়তো সে অবস্থার বিপাকে পড়ে সব করছিল, কিন্তু একটা কথা ঠিক ছিল যে কাজলকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করা হচ্ছিল। দেখুন ম্যাডাম, আমি জানি না ওই মহিলা কে ছিল। ম্যাডাম, ওই আর সিটের মেয়েটাকে একটু খেয়াল রাখবেন যাতে কোথাও নেমে না যায়। সে আমাকে বলেছিল ওই মেয়েটাকে বাইরে কোথাও যেতে না দিতে। ওর টয়লেট যাওয়া দরকার ছিল, সেটা তো আমায় বলবে। আমি সেটা কি করে জানবো? তুমি তাহলে সত্যিই জানো না যে ওই মহিলা এই মেয়েটির কে হন? দেখুন ম্যাডাম, আমি কন্ডাক্টর, রোজ দিল্লি যোধপুর করি। এরকম ভাবে প্যাসেঞ্জারদের ঝামেলায় পড়তে হলে হয়ে গেল আমার কাজ। কে কার কে হয় না সেসব জেনে আমার কি দরকার? তাছাড়া ও আমাকে বলেছিল মেয়েটাকে মহাবীর চকে নামিয়ে দিতে, আমি নামিয়ে দেব। আমার ডিউটি ওখানেই শেষ। হ্যাঁ রূপা, আর কিছু জানতে পারলি? প্রীতি, এই মেয়েটা নাবালিকা আর ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি 100% শিওর। যে হেল্পলাইন নাম্বারটা তুই আমাকে দিয়েছিলি, আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই লাইন পাচ্ছি না। ওকে, তুই অনেকগুলো এনজিওর সঙ্গে যুক্ত আছিস তো এখন, একটু কথা বল না কারোর সাথে, যাতে ওরা এই ম্যাটারটাকে সিরিয়াসলি নেয় আর খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয়। ওকে, আমি একটা কাজ করছি। আমি ডেলির আয়োকেন এনজিওর সাথে কথা বলছি, অ্যান্ড আই এম শিওর ওরা আমাদের হেল্প করবে, অ্যান্ড ইউ ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমরা এই 1 ঘন্টার মধ্যে যোধপুর পৌঁছে যাব। প্লিজ কিছু একটা কর, প্লিজ। আমি এক্ষুনি করছি, ডোন্ট ওয়ারি। হ্যালো। হ্যালো অভিজিৎ স্যার, আমি প্রীতি রাথোড বলছি। হ্যাঁ প্রীতি, কেমন আছো? স্যার আমি ঠিক আছি, থ্যাংক ইউ। স্যার, আমার এক ফ্রেন্ড আছে রূপা চৌধুরী, ও আর ওর হাজব্যান্ড দিল্লি থেকে যোধপুর ট্রাভেল করছে। ওরা বাসে একটা মেয়েকে পায় কাজল নামের। ওদের সন্দেহ যে ওই মেয়েটাকে ট্রাফিকিং করা হচ্ছে। প্রীতি, একটা কাজ করো, আমাকে ওর পুরো ডিটেল দাও। চলুন চলুন চলুন, যোধপুর এসে গেছে, যোধপুর এসে গেছে। কি হলো? ওই প্রীতিকে হেল্প অ্যারেঞ্জ করার জন্য বলেছি আমি। আর 30 মিনিটের মধ্যে মহাবীর চক পৌঁছে যাব। হ্যাঁ প্রীতি, এখন এখান থেকে যোধপুর যাওয়া তো ইম্পসিবল। হ্যাঁ স্যার। আমি একটা কাজ করছি, যোধপুরে আমার চেনা একটা এনজিও আছে, আমি ওদের সাথে যোগাযোগ করছি, হয়তো ওরা কিছু করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
প্রীতি, আমরা এই জাস্ট যোধপুরে এন্টার করতে চলেছি। 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা। আমি তোর নাম্বার দিয়েছি অভিজিৎ স্যারকে, উনি এ ব্যাপারে ওখানে কথা বলছেন। তোকে কেউ খুব তাড়াতাড়ি ফোন করবে, ওকে? ঠিক আছে। বাস কতদূর পৌঁছেছে অভিজিৎ? এক্স্যাক্টলি তো আমি জানি না, কিন্তু আমি তোমাকে ওই লেডির নাম্বার দিচ্ছি যে ও মেয়েটাকে দেখেছিল। উনি ওই বাসেই আছেন, ওনার নাম রূপা। রূপা, আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলো। চলুন চলুন চলুন, সামনে হনুমান চক। কার কার নাম্বার আছে? আরে দাদা, গ্যারান্টি দিয়েছিলাম না? আসুন, নামুন। হ্যালো। হ্যালো রূপা। হ্যাঁ রূপা, আমি দীপা চাওলা বলছি। আমাকে অভিজিৎই এখনই তোমার নাম্বারটা দিয়েছে। হ্যাঁ, প্রীতি কথা বলেছিল ওনার সাথে। ওই মেয়েটা এখনো আছে বাসে? হ্যাঁ আছে। আর তোমরা কতদূর পৌঁছেছো? কোথায় এলাম আমরা? হনুমান চক। আমরা হনুমান চক চলে এসেছি। ওই মেয়েটা মহাবীর চকে নেমে যাবে। রূপা, আমি ঘড়িয়ালি 4 রাস্তার মোড়ে যাচ্ছি, আমার অফিসের কাছেই। সমস্ত প্রাইভেট বাস ওখানেই দাঁড়ায়, আমি ওখান থেকে বাসে উঠবো। মহাবীর চকে ততক্ষণে কেউ না কেউ হেল্পের জন্য পৌঁছেই যাবে। তুমি বাসের নাম্বারটা আমাকে বলো। সেটা তো জানি না, আর যদি জিজ্ঞেস করি তো সবাই সন্দেহ করবে। হোয়াইট ভলভো আর নিতা ট্রাভেলস। ওকে, আমি এখনই পৌঁছেছি। হ্যালো, মহাবীর চক পুলিশ স্টেশন। আরে দাদা, একটু তাড়াতাড়ি চলুন না। এক্সকিউজ মি, মহাবীর চক যাবেন? হ্যাঁ, 20 টাকা লাগবে। ঠিক আছে। চিন্তা করো না, মহাবীর চকে পুলিশ পৌঁছে যাবে। কোথায় যাচ্ছ তুমি? জানি না দিদি। কেউ কি নিতে আসবে তোমায় যোধপুরে? চেনো তাকে? না। তুমি কি করতে যাচ্ছ যোধপুরে? জানি না, ওরা বলবে। কি কাজ? তুমি দিল্লি থেকে এসেছো না? চলো, আমরা তোমাকে নিতে এসেছি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চলো, আমরা তোমাকে নিতে এসেছি। ওকে, মেয়েটাকে পেয়ে গেছে, বাস থেকে নামবে। কামান ফাস্ট। দাঁড়াও। কে আপনারা? ইন্সপেক্টর পালওয়াল, মহাবীর চক পুলিশ স্টেশন। আসলে কি হয়েছে বলবেন? নাম কি এই মেয়েটার? আগে জানি না, ব্যাস এক্ষুনি দেখা হলো। তোমাদেরকে আমার সাথে পুলিশ স্টেশন যেতে হবে। নিয়ে চলো এদের। স্যার আমার স্যার স্যার আমার স্যার। কাজল কি আছে? কাজল কেঁদো না, কাজল কেঁদো না, ভয় পেও না কাজল। হ্যাঁ, আমরা আছি তো তোমাকে সাহায্য করার জন্য, আমরা সবাই আছি তোমার সাথে। কেঁদো না কাজল। হ্যাঁ, আমার সাথে আপনারাও চলুন প্লিজ, কেস ফাইল করতে হবে। ঠিক আছে স্যার, চলুন। চলো রূপা। চলো। স্যার এ আপনি কি বলছেন? স্যার কেন আমাদেরকে অপবাদ দিচ্ছেন? আমরা স্যার ট্রাফিকার নই, আমরা ডিসেন্ট লোক। আমরা ওই মেয়েটাকে শুধু ঘরের কাজ করাবার জন্য আনছিলাম। আমরা 60,000 টাকা দিয়েছি। মানে কিনে নিয়েছো? কি ফালতু বলছো? ও একজন মানুষ, 60,000 টাকায় কিনে নিয়েছো? স্যার আমরা কিনিনি, আমরা ওই এজেন্সিকে 60,000 টাকা ফিস দিয়েছিলাম, যার বদলে ওরা আমাদের বাড়ির কাজকর্ম করার জন্য মেয়েটাকে পাঠিয়েছিল। কাজল, তুমি দিল্লি কি করে এলে? কে তোমাকে নিয়ে এসেছে? কে পাঠিয়েছে এখানে? বলো আমাকে। কাজল শোনা, যা না, বীরজু তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছে। মা, আমি যাব না, আমি এখানেই কাজ করব। আরে এখানে তুই কোথায় কাজ পাবি রে? আরে বীরজু, ও যে কি বলে না, কম্পিউটার, ওটা শিখে নিবি, আরো কিছু শিখে নিবি, কাজ পাবি, টাকা রোজগার করবি। দেখ মা কাজল, আমরা যা রোজগার করি তাতে তো আমাদের ঠিকঠাক দিন চলে না। তুই বীরজুর সাথে যাবি, কোনো কাজ করবি, তাহলে দুটো টাকা আসবে, আস্তে আস্তে টাকা জমবে, সেটা তোর বিয়েতেই তো কাজে লাগবে। কিন্তু মা, আমি তোমাকে আর বাবাকে ছাড়া থাকতে পারবো না। অভ্যেস হয়ে যাবে রে সব, এতে তোর ভালো হবে, তুই যা। আপনারা চিন্তা করবেন না, প্রথম প্রথম হয়তো ভালো লাগবে না, পরে সব ঠিক হয়ে যাবে, ওখানে গিয়েও ভালোই থাকবে। বীরজু, তুই এর সাথে ফোনে আমাদের কথা বলাবি তো? আরে দিদি, আপনি একদমই চিন্তা করবেন না, প্রত্যেক সপ্তাহে কথা বলাবো। আর টাকা? আরে সেটাও পাঠিয়ে দেবো মুকেশ দা, ওর সমস্ত রোজগার আপনাদের, আমি 1 টাকাও রাখবো না, আর সব কিছু একদম সময় পাঠিয়ে দেবো। 6 মাস হয়ে গেল আর বাবার সাথে কথা হয়নি। আচ্ছা কাজল, তুমি তোমার বাড়ি ফিরে যেতে চাও তাই না? আমরা চাইল্ড কেয়ার কমিটিতে ইনফর্ম করে দিচ্ছি,
যতক্ষণ না ওর মা বাবা আসছে ও ওদের হেফাজতেই থাকবে। জেএস প্লেসমেন্ট সার্ভিস, উদ্যোগ বিহার, সেক্টর 23, দিল্লি। দিল্লি পুলিশকে ফোন করো আর তারপরে আমাকে জানাও। স্যার, তাহলে স্যার আমরা তো আবার যেতে পারি স্যার। মেয়েটাকে কিনেছো তোমরা, তোমাদের এগেনস্টে কেস হবে। তোমাদের মাথায় কিছু ঢুকছে না, মজা করছি ভাবছো? এদেরকে নিয়ে যাও। স্যার, আগে স্যার। তোর নাম কি রে? আগে ব্রিজেশ লাল স্যার। বীরজু তোরই ডাক নাম? হ্যাঁ স্যার, কিন্তু ব্যাপারটা কি স্যার? কাজল নামের একটা মেয়েকে ঝাড়খণ্ড থেকে তুই এনেছিলি তাই না? স্যার ব্যাপারটা কি স্যার? চল থানায়, তারপর স্যার, সব স্যার, বলছি। চল। শর্মা, ওর পেছনে দেখো তো কি আছে। স্যার ভিতরে কিছু নেই স্যার। সরাও এটাকে। স্যার লক করা। চল খোলে রেখে। স্যার এটা স্টোররুম স্যার, ভিতরে শুধু ভাঙাচোরা জিনিস আছে। তুই দরজা খুলবি নাকি আমি তোকে খুলবো? খোল। চল খোল, খোল তাড়াতাড়ি খোল। শর্মা দেখো একবার। চল চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভয় পেও না তোমরা। তোমরা কারা? আর তোমাদের নাম কি? পিঙ্কি। আর তোমার? সুনিধি। কি রে, বাচ্চাদের তুই নোংরা ময়লা বলছিলি? হ্যাঁ, কোথা থেকে এদের চুরি করেছিস বল বল। স্যার আমার কাজ খুবই পরিষ্কার স্যার। স্যার এরা এখানে কাজ করার জন্য এসেছে। দেখাই যাচ্ছে কি পরিষ্কার কাজ তুই করিস, সব দেখা যাচ্ছে। বাচ্চাদের নিয়ে যাও এখান থেকে। শর্মা, ঘরটা সিল করে দাও। চলো বেরো। স্যার 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 কথাটা শুনুন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার দেখো পিঙ্কি, সুনীতি, ভয় পেও না। বলো তোমরা এখানে কোথা থেকে এসেছো? আমি পশ্চিমবাংলা থেকে। আমি উড়িষ্যা থেকে। এখানে কিভাবে পৌঁছলে তোমরা? বলো, ওই লোকটা কি জোর করে তোমাদের ধরে নিয়ে এসেছে? তোমাদের কোথায় কাজে পাঠাতো? সাহেব, আমি প্রথমে গ্রামে ছিলাম। আমি জানি না আমাকে এখানে কে নিয়ে এসেছে। আমার সাথে খারাপ কাজ করেছে, তারপর আমাকে এখানে এনেছে। আমাদের গ্রামেতে মন্দিরা আন্টি আছে, ও আমাকে নিয়ে এসেছে। বলেছিল দিল্লিতে ঘুরতে নিয়ে যাবে। তোমরা দুজন দিল্লিতে কবে থেকে আছো? প্রায় 2 মাস।
প্রথমে হরিয়ানায় ছিলাম, তারপরে আমি জানতে পারলাম যে বিরজু আমাকে মুম্বাই নিয়ে যাবে কোনো বারে কাজকর্ম করার জন্য। 2 দিন হলো আমি এখানে এসেছি। মন্দিরা আন্টি বিরজুর কাছে রেখে আমাকে চলে গেছে। আমাকে বাড়ি নিয়ে চলুন সাহেব। দেখো, তোমরা একদম চিন্তা করবে না, আমরা সব ব্যবস্থা করে দেবো। তোমরা নিশ্চিন্তে এখানে থাকো। চাইল্ড কেয়ার কমিটিকে ডাকো। ইয়েস স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমি একদম সৎভাবে কাজ করি স্যার। স্যার দেখুন, আমি কোনো ট্রাফিকিং করছি না স্যার। ওদের বাবা মাকে জিজ্ঞেস করে নিন, আমি কোনো বাকি জবরদস্তি সঙ্গীরা করিনি কোথায়? স্যার। তোর বাকি সঙ্গীরা কোথায়? ওই মহিলা কে ছিল যে কাজলকে বাসে ফেলে রেখে গেছিল? বল। স্যার বলছি স্যার, স্যার ও চাঁদনি স্যার। ও কোথায় আছে এখন আমি জানি না স্যার। ও শুধু অফিসে ছোটখাটো কাজ করে স্যার। কোন নম্বর বল? বল নম্বর বল। স্যার দিচ্ছি স্যার, স্যার দিচ্ছি স্যার, স্যার দিচ্ছি। কেমন আছো কাজল? তোমার মা বাবার সাথে গোপাইয়ের পুলিশের কথা হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি আসবেন আর তোমাকে নিয়ে যাবেন ওনাদের সাথে। দেখ মা কাজল, আমরা যা রোজগার করি তাতে তো আমাদের ঠিকঠাক দিন চলে না। কিন্তু মা, আমি তোমাকে আর বাবাকে ছাড়া থাকতে পারবো না। খুশি? আর আমি কাল আবার আসবো তোমার সাথে দেখা করতে। যতদিন না তুমি বাড়ি ফিরে যাচ্ছ ততদিন আমি তোমার সাথে কথা বলতে আসব। এই চাইল্ড কেয়ার কমিটির লোকজন ভালোভাবে তোমার দেখাশোনা করবেন, ঠিক আছে? তুমি চিন্তা করো না। বাই কাজল। দিদি, সোনা, কাজলের সঙ্গে আমার কথা হয়েছে, ও বাড়ি পৌঁছে গেছে। আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। কাজল তার মা বাবার কাছে ফিরে গিয়েছিল। যখন কেস তৈরি করা হচ্ছিল তখন কাজলের মা বাবা বলেন যে বিরজু কাজলকে অপহরণ করেনি, তারা নিজেদের ইচ্ছায় কাজলকে বিরজুর সাথে পাঠিয়েছিল। আর একই কথা পিঙ্কি এবং সুনিধির মা বাবাও বলেছেন। একটা প্লেসমেন্ট এজেন্সির মালিক বিরজু 1 মাস পুলিশ হেফাজতে থাকলো আর তারপর তাকে জামিনে ছেড়ে দেওয়া হলো। যে মহিলা কাজলকে বাসে বসিয়ে দিয়ে গিয়েছিল তার খোঁজ আজও মেলেনি। রূপা এখনো মাঝে মধ্যে কাজলের সঙ্গে যোগাযোগ রাখে। রূপা কাজলকে বাঁচিয়েছে আর সে তাকে তার বাড়িতে ফিরে যেতে সাহায্য করেছে, যে কারণে কাজল রূপার প্রতি চিরকৃতজ্ঞ। এই পুরো কর্মকাণ্ডে আরও 2টি মেয়েকে উদ্ধার করা হয়েছিল। ট্রাফিকিং, চোরাচালান, মানুষ পাচার, এইসব সেই পথে সেই যানবাহনেই হয়ে থাকে যাতে আমরা রোজ যাতায়াত করি, যেমন বাস, ট্রেন ইত্যাদি। বেশিরভাগ পাচারকারী তাদের শিকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, নয়তো ভয় দেখায় যে রাস্তায় যদি সে কারোর সাথে কথা বলে তাহলে বড়সড় বিপদে পড়তে পারে। এদের বেশিরভাগ শিকার দেশের পিছিয়ে পড়া এলাকা থেকেই হয়, যেখানে দারিদ্র্য আছে ততটা উন্নতি হয়নি, যেখানে বেঁচে থাকাটাই একটা বড় লড়াইয়ের সামিল, যেখানে 2টো রুটি জোগাড় করতেই সকাল থেকে রাত হয়ে যায়, যেখানে ভালো করে বেঁচে থাকার মানে হলো শুধু পেট চালানো। আর এই পাচারকারীরা ক্ষুধার্ত নেকড়ের মতো এসব অসহায় মানুষদের শিকার বানায়।
এই সরল মানুষগুলোকে জালে ফাঁসিয়ে লোভ দেখিয়ে নিজেদের পাশবিকতায় ভরা নির্দয় মনোবৃত্তি চরিতার্থ করে। হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষ পাচারের অপরাধ সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। আমাদের দেশেও এর শিকড় যথেষ্টই গভীরে পৌঁছেছে, আর তা বেশ মজবুত। এমনটা হতেও পারে যে আপনি কোনো বাচ্চাকে দেখলেন সে সমস্যায় রয়েছে, তার মুখে লুকিয়ে থাকা কষ্টকে বুঝলেন আর জানতে পারলেন যে তার পিছনে অত্যাচারের এক ঘৃণ্য কাহিনী লুকিয়ে আছে। দাসত্ব, শিশুশ্রম অথবা অন্য কোনো ধরনের শোষণ লুকিয়ে আছে। সন্দেহের বশে অসুবিধায় রয়েছে এমন মানুষকে দেখে কোনো প্রশ্ন করা মোটেই অহেতুক হস্তক্ষেপ নয়। রূপা ওই মেয়েটিকে উদ্ধার করতে পেরেছিল কারণ সে মেয়েটির মুখে লুকিয়ে থাকা কষ্টটা পড়তে পেরেছিল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আপনার সতর্ক দৃষ্টি এই পাচারকারীদের হাত থেকে মানুষকে বাঁচাতে পারে। জয় হিন্দ।